এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস। তো আজকে তোমাদের সামনে ডোমকুল বিটি হাই স্কুলের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের 2025-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অষ্টম শ্রেণীর যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার উত্তর কোনটা কি উত্তর হবে সেটা তোমরা আজকে দেখে নাও। তো একের দেওয়া প্রশ্ন ছিল, কি বলছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হবে, কম হবে, একই থাকবে বলা সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, অর্থাৎ কি বেশি হবে। দুয়ের দাগের ক্ষেত্রে কি আছে দেখো, অভিকর্ষ ত্বরণের গড় মান। অপশান এ 9.8 অপশান বি 9.8 সেমি, অপশান সি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান ডি 98 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, অর্থাৎ কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে দেখা যে কোশ্চেনটা আছে দেখো, প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে? অপশান এ সিএ বা ক্যালসিয়াম, অপশান বি সি কার্বন, অপশান ডি সি সিইউ অর্থাৎ কপার, অপশান ডি অ্যালুমিনিয়াম। তাহলে এর মধ্যে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান বি, অর্থাৎ কি কার্বন। কারণ কার্বন কি করে? আম্লিক অক্সাইড উৎপন্ন করতে পারে, যেমন কি কার্বন ডাই অক্সাইড। এটি একটি অ্যাসিডিক অ্যাসিডের উদাহরণ। এরপরের প্রশ্ন দেখো, কি বলেছে, তরল অধাতুটি হলো। তাহলে তরল অধাতুটি যে হাইড্রোজেন, অক্সিজেন, ব্রোমিন, ক্লোরিন, এদের মধ্যে তরল অধাতু কোনটি? তাহলে এর মধ্যে আমাদের তরল অধাতু হবে কি ব্রোমিন। এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ কমতে থাকে, বাড়তে থাকে, একই থাকে, কোনোটি নয়। তাহলে এক্ষেত্রে কি হবে উত্তরটি আমাদের? যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কোনো পতনশীল বস্তুর বেগ কি হয়? বাড়তে থাকে। তারপরে যে কোশ্চেন আছে দেখো, ফেরাস যৌগের আয়নের যোজ্যতা কত? 1, 2, 3, 4। তো আমরা জানি ফেরাস যৌগের যোজ্যতা হয় কত? 2। ফেরিক হলে সেক্ষেত্রে যোজ্যতা হয় কত? 3। এরপর দুয়ের দায়ের প্রশ্নগুলো হচ্ছে দেখো, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে বলছে, একটি প্রশম অক্সাইডের নাম ও সংকেত লেখো। তাহলে একটি প্রশম অক্সাইডের নাম ও সংকেত নাম কি হবে? নাইট্রিক অক্সাইড, যার সংকেত কি NO। দুয়ের দুই কি বলছে দেখো, তাপের সুপরিবাহী ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি লিখবো আমরা? গ্রাফাইট। তাপের সুপরিবাহী এবং তড়িতের সুপরিবাহী। তারপর বলছে মহাকর্ষ সূত্রে গাণিতিক রূপটি লেখো। তাহলে মহাকর্ষ সূত্রে গাণিতিক রূপটি আমরা কি হবে জানি? F = G m1 m2 বাই ডি স্কয়ার। এক্ষেত্রে কি হয়? আমরা জানি যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বল, তাদের বস্তু কণা দুটির মধ্যে বলের মানের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ কি F ভেরিজিয়াস m1 m2 হয়, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কি হয়? তাদের দূরত্ব যদি ডি ধরি আমরা, তার কি হবে? ডি এর স্কোয়ার হয়। তাহলে আমরা কি লিখতে পারি? যে F = এই সমানুপাতিক চিহ্ন তুলে আমরা কি লিখি? একটা ধ্রুবক, অর্থাৎ জি m1 m2 বাই ডি স্কোয়ার। এরপরে তিনের দাগে যে কোশ্চেনটা আছে দেখো, তিনের একে কি বলছে, এসআই তে তড়িৎ আধানের একক হলো। তাহলে এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি হবে? কুলম্ব। এসআই তে তড়িৎ আধানের একক কি হবে? কুলম্ব। তিনের দুই কি বলছে দেখো, গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বল এই ড্যাশ বল সবচেয়ে কম। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কি আমাদের? আকর্ষণ বল সবচেয়ে কম। তারপরে বলছে দেখো, স্টিলের বাটি জলে ভেসে থাকে ড্যাশ এর জন্য। তাহলে কি হবে এখানে? স্টিলের বাটির ঘনত্ব কি হয়? 1-এর চেয়ে কম হয়, তাই এটি কি হয়েছে? জলে ভেসে থাকে। এরপরে চারের দাগের যে কোশ্চেনটা আমাদের ছিল দেখো, কি বলেছে, চারের দাগের কোশ্চেন আমাদের যে কোনো দুটি করতে হবে, এখানে উত্তর একটা অপশন অথবা দেওয়া আছে। দেখো, আইসোটোপ কাকে বলে? তাহলে আইসোটোপ কাকে বলে বলবো, যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের আমরা কি বলে থাকবো? আইসোটোপ বলে থাকবো। তাহলে আমরা কি বললাম? যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের কি বলবো আমরা? আইসোটোপ বলবো। যেমন কি আমরা হাইড্রোজেনের কয়টি আইসোটোপ জানি? 3টে আইসোটোপ, যে প্রোটিয়াম, ডয়টেরিয়াম ও ট্রিটিয়াম। এক্ষেত্রে প্রোটিয়ামের সংকেত কি হয়? H11, ডাইটেরিয়ামের সংকেত H12 এবং ট্রিটিয়ামের সংকেত কি হয়? H13। এরপরে 2 নম্বরে কি বলছে দেখো, নিউটনের মহাকর্ষ সূত্রটি দেখো। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র কি হবে? এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান তাদের মানের বলের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অথবা কি বলেছে দেখো, তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তো তরলের চাপ নির্ভর করে 2-3টি বিষয়ের উপর, যেমন কি গভীরতা বাড়লে কি হয়? তরলের চাপ বাড়ে। তরলের ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? তরলের চাপ বাড়বে। এবং যে উক্ত অঞ্চল আছে সেই অঞ্চলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে কি হবে? তরলের
চাপ বাড়বে। তো এই ছিল আমাদের ভৌতবিজ্ঞান যে পাঠটি ছিল সেই পাঠের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। আশা করি তোমাদের উত্তরগুলি খুব হেল্পফুল হবে এবং তোমরা নিজেরা মিলিয়ে দেখবে কার কয়টি ঠিক হচ্ছে।